ওকে, তাহলে আমরা শুরু করি এবার। আমরা কোথায় ছিলাম? অ্যাপ্রোচ ওয়ান ছিল। এবার আমরা অ্যাপ্রোচ টুটা দেখি। যাদের এটা বুঝতে একটু কষ্ট হলো, আহ, এটা কয়েকভাবে আলোচনা করি, খুব ইম্পর্টেন্ট নয় যেন পরীক্ষার হলে এটা আপনার না সমস্যা হয়। তারপরেও সমস্যা হবে কেন বলেন তো? ভালো করে দেখে যাবেন না, প্র্যাকটিস থাকবেন না, এই আর কি। খেয়াল করেন, প্রথম অংশটা আমরা আবার লিখি যে ফাইন। প্রথম অংশটা আমরা আবার লিখি যে 18টা আর্টিকেলের যে ক্রয় মূল্য সেটা আমাদের অবশ্যই এন সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান। ভালো কথা। তাহলে সিম্পলি বলতে পারি যে সিপি ইজ টু এসপি ইজ নাথিং বাট রিপ্রেজেন্টিং আস এন ইজ টু 18। এখন এট 20% প্রফিট, একটা জিনিসের 20% প্রফিট করলে সিপিএস টু এসপি কি হয় বলতে পারবেন? বলতে পারার কথা। খেয়াল করেন, পার্সেন্টেজ ভাষা যেটা 20% রিপ্রেজেন্ট করে, ফ্রাকশনে সেটা 1/5 কে রিপ্রেজেন্ট করা হয়। কোনো জিনিসের দাম যদি 5 টাকা হয়, সেটা যদি 20% প্রফিট করা হয়, তাহলে 5 থেকে 1 বৃদ্ধি পেয়ে সেটা 6 টাকাতে পরিণত হয় বিক্রয় মূল্যটা। আবার আপনি সবসময় লাভ করবেন এরকম না, লস তো করবেন আর কি, ব্যবসাতে লাভ লস দুইটাতে হয়। লস হয় না কোথায়? শুধু সুদে হয় না, তাই না? তো ওটা তো ব্যাপক লস, ওটার কথা না বলি। তো সেক্ষেত্রে যদি খেয়াল করি, কোনো কিছু যদি 20% লস করতেন, তাহলে কি হতো? 5 থেকে 1 ইউনিট কমে সেটা 4 ইউনিটে পরিণত হতো। অর্থাৎ 5 টাকা ক্রয় মূল্য, 1 ইউনিট লস করে বা 20% লস করে সেটা বিক্রয় মূল্য 4-এ পরিণত হতো। তো 20% যখন কোনো কিছু প্রফিট করেন, তখন ক্রয় মূল্য যদি 5 ইউনিট থাকে, সেখান থেকে 1 ইউনিট লাভ করে 6 ইউনিটে বিক্রয় মূল্যটা নির্ধারিত হয়। যারা ফোর্থ ব্যাচে ফিফথ ব্যাচে ছিলেন, তাদের এটা তো বুঝতে কোনো সমস্যার কথা না, এটা তো চোখের পলকে বোঝার কথা। তাহলে কস্ট প্রাইস সিপিএস টু এসপি আমাদের কত ছিল? 5:6। তাহলে এটা সিপিএস টু এসপি, এটাও সিপিএস টু এসপি। সো আমরা এখানে ইকুয়েট করে দিতে পারি কিভাবে, যে n:18 যে কথা, 5:6 আমাদের সেই কথা। তো এটাকে সহজ একটা ক্যালকুলেশন করা যায়। এখন এটাকে ক্যালকুলেশন করলে আপনি এন এর ভ্যালুটা পেয়ে যাবেন। এখন ক্যালকুলেশনটা আরেকটু সহজ করে দিচ্ছি, যেহেতু এমসিকিউ ম্যাথ। খেয়াল করবেন, দেখেন, সম্পর্কটা এমন যে প্রান্তর সাথে প্রান্ত দেখবো। 6 কত হয়ে গেছে? 18 হয়েছে। কি ব্যাপার, চেঞ্জ হলো না কেন? 6 কত হয়েছে? 18 হয়ে গেছে। মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে? 3 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে 5 ও 3 টাইমস এর ভ্যালু দিয়ে এন এর ভ্যালু অবশ্যই কত হবে? 15 হবে। অ্যান্সার ইজ 15। অথবা আপনার যদি প্যাস লাগে, একবারে ক্যালকুলেশন করেন, n/18 কত? 5/6। 6 এখানে ক্যান্সেল করলে 3, তাহলে n কত এখান থেকে? 15। অথবা আবার বললাম, 6 18 হয়েছে, মানে দ্যাট হাজ গিভেন আস দ্য ভ্যালু অফ দ্য 3 টাইমস অফ 6। সো 5 ও 3 টাইমস এর ভ্যালু দিয়ে 15 হবে। এইটা আমাদের এখান থেকে অ্যাপ্রোচ কত? 2 গেল। আচ্ছা, আর একটা অ্যাপ্রোচ দেখিয়ে শেষ করি, হ্যাঁ? আর সফট কপি যখন দিব, সেখানে আরো কয়েকটা অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন আসলে অনেক রাত। এই ম্যাথ অনেকে হয়তো বা পারেননি আজকে, যেটা আসলে দুঃখজনক। দেখেন, আমরা আবার লিখছি যে 18টার যে ক্রয় মূল্য, সেটা আমাদের এন সংখ্যকের বিক্রয় মূল্যের সমান। আবার ওই একই কথা লিখবো যে সিপিএস টু এসপি যেটা কত? এন ইস টু কত এখান থেকে? 18। আচ্ছা, আপনি কি করলেন বলেন তো? প্রফিট করছেন। প্রফিট কিভাবে হয়? প্রফিট হচ্ছে বিক্রয় মূল্য থেকে, এই যে বিক্রয় মূল্য থেকে যত ইউনিট থেকে ক্রয় মূল্য যখন বাদ দিব, তখন সেটা প্রফিট হয়। এখন এই যে প্রফিট করলেন, সেটা কতর উপরে করলেন বলেন তো? এন এর উপরে করলেন না? প্রফিট বা লস, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ইজ বেসড আপন দ্য সিপি। প্রফিট অথবা লস হোক না, সেটা আমাদের কি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। তো এই যে 18 টাকা, আপনার 18 ইউনিট আপনার বিক্রয় মূল্য, এই হচ্ছে আপনার ক্রয় মূল্য। তাই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য দিলে ইউ উইল গেট দ্য প্রফিট। প্রফিট কিভাবে পাওয়া যায়? কার উপর হয়? এই যে সিপির উপরে হয়। তো এই যে প্রফিটটা হইলো, সেটা কেমন? 20%-এর মতো প্রফিট হয়েছে। তাহলে সিম্পলি বলতে পারি, এই যে প্রফিট, দ্যাট ইজ রিপ্রেজেন্টিং আস 20%। তার মানে 100 টাকা যখন ক্রয় মূল্য ছিল, এটাকে ক্রয় মূল্য রিপ্রেজেন্ট করতেছে কত? 100 ছিল। সেখান থেকে আমাদের 20 ইউনিট লাভ হয়েছে আর কি। এটাকে উপরেটা কি ছিল? প্রফিট। প্রফিট, দেখছেন? ক্রয় মূল্য চলে আসছে। এত কিছু বোঝার দরকার নাই। সিম্পলি আমাদের এটা প্রফিট হচ্ছে কতর উপরে? এন এর উপরে। এই প্রফিটের মানটা কত? 20%। ফাইন। তাহলে এটা সলভ করে দিলে কত? 5 আসে, এটা 1 আসে। তাহলে 5 18 90 মাইনাস এখান থেকে 5n ইজিক্যাল টু n। সো 90 ইজিক্যাল টু এখান থেকে 6n। সো n ইজ রিপ্রেজেন্টিং আস 15। সো আলহামদুলিল্লাহ, খেয়াল করবো এটা আমাদের 15 আসে। আচ্ছা, দ্রুত দ্রুত চলেন আমরা অন্য প্রশ্নে যাই, এখানে আর থাকার সুযোগ নাই। আর একটা দুইটা অ্যাপ্রোচ আমি সব কপিটা করে দেবো ইনশাল্লাহ। নেটফ্লিক্স সাবস্ক্রাইবার drops by 1/5
In every 4 years, if Netflix currently has 1 lakh subscribers, how many subscriber will it have in 12 years from now? ভালো কথা। তার মানে ওদের 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে, প্রতি 4 বছর অন্তর অন্তর ওদের 1/5 এর মতো সাবস্ক্রাইবার কমে যায়। এখন থেকে 12 বছর পরে সাবস্ক্রাইবার কত হবে? আচ্ছা, এটা আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট করতে পারি। আমার আশা আশা করি মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট আপনাদের খুবই পছন্দের একটা জিনিস, সেটা ডিরেক্ট অ্যাপ্লাই করে দিলেই হয়ে যায়। দেখেন কোনো কিছুর মানে সামথিং ইজ রিডিউসিং 1/5, দ্যাট মিনস এটা 4/5 থাকে। কোনো কিছুর 1/5 কমে যাওয়ার অর্থ কি? 5 থেকে যদি কোনো কিছু 1 কমে যায়, সেটা আসলে 4/5 পরিণত হয়। এটাই তো কথা। তো এই যে 1 লক্ষ সাবস্ক্রাইবার আমাদের প্রথমে ছিল, 4, 5, 6, প্রথম বছর শেষে 1/5 কমার অর্থ হচ্ছে সেটা 4/5 পরিণত হওয়া। এই জায়গা থেকে সেকেন্ড বছর আবার 4/5 পরিণত হবে, থার্ড বছর এখান থেকে 4/5 পরিণত হবে। এটাই তো কথা। শিখেছি না মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট, কিন্তু অনেক আলোচনা করছি টোটাল কোর্স জুড়ে। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 5 × 5 = 25, 125। 125 মানে হচ্ছে 8। একবারে কেটে দিই, 125 কেটে 1000 দিয়ে কাটলে 8 আসবে। তাহলে 800 গুণিত এখান থেকে 64, তাই না? ওকে, তাহলে এটা গুণ করতে পারি, এটা দেখে বোঝা যাচ্ছে। আমি এত গুণ করব না, সহজ কিভাবে করব? এই যে 800-র সাথে 4 গুণ করবো, 4 কত এখান থেকে 3200। তাহলে লাস্টে 200 থাকবে এরকম ডিজিট যদি খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর এটা। দেখেন এটা শেষ। এখন আপনার মনের মধ্যে যদি কনফিউশন লাগে এটা উত্তর হবে কি হবে না, এটাই উত্তর দেখে বোঝা যাচ্ছে আর কি। আর নান অপশনটা ছিল সম্ভবত, ওটা থাকলে একটা সমস্যা। তাহলে গুণ করে নেন। সহজে কিভাবে গুণ করবেন? 800 গুণিত এখানে প্রথমে 60 দিবেন, তার মানে কিন্তু কত? 48,000, 648। আর দেখেন, 800-কে আমি আপনাকে 64 বার গুণ করতে বলেছিলাম, বাট আপনি 60 বার করছেন, তাহলে আরো 4 বার বাকি আছে। তাহলে 4 এখান থেকে 3200 যোগ হবে, তাহলে 48 সাথে 51, 51,200 সাবস্ক্রাইবার এসে দাঁড়াবে আর কি 12 বছর পরে। বুঝতে পারছেন ঘটনা? 12 বছর ট্রাম দিয়েছে, 4 বছর পর পর তাদের 1/5 কমে যায়। সো 1/5 ইজ রিডিউসিং, দ্যাট মিনস দ্য 4/5 উইল রিমেইন। তাহলে এখানে প্রথম বছর শেষে এই পরিমাণ থাকবে, দ্বিতীয় বছর শেষে এই পরিমাণ থাকবে, তৃতীয় বছর শেষে এই পরিমাণ। অ্যাট দ্য এন্ড অফ দ্য 12 ইয়ার্স, মানে প্রথম বছর মানে প্রথম 4 বছরের কথা বলছি, এটা আমাদের 51,200 সাবস্ক্রাইবার থাকছে। আলহামদুলিল্লাহ। In a certain fraction, the denominator is 4 times of the numerator. Okay. If 6 is added to both the numerator and denominator, the resulting fraction becomes 1/2. What is the value of the original denominator? আচ্ছা, এটা অত কথা না বলে আমরা ক্যালকুলেশন শুরু করে দিই। যে আমাদের ডিনোমিনেটর মানে হর, সেটা কি লবের 4 টাইমস, তাই না? তাহলে লব যদি n হয়, ডিনোমিনেটর আমাদের কত? 4n হবে। ভালো কথা। এখন উভয়ের সাথে যখন আপনি 6 যোগ করবেন, তার মানে সিম্পলি 4n প্লাস এখান থেকে 6, the fraction will be converted as 1/2. So I have to calculate it, 2n প্লাস এখান থেকে 12 এবং এখান থেকে 4n প্লাস এখান থেকে 6। তাহলে 4n থেকে 2n বাদ দিলে 2n, আর n is equal to আলটিমেটলি ডিরেক্টলি আসবে কত? 3। তো কি চেয়েছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অরিজিনাল ডিনোমিনেটর? দ্য অরিজিনাল ডিনোমিনেটর ইজ রিপ্রেজেন্টেড বাই 4n and we have obtained the value of n is equal to 3, so the denominator is 12 আর কি, তাই না? Printer free, printer Q, and printer R can print a batch of flyers in 4, 8, and 16 hours respectively. How many printer R are needed with 1 printer P and 3 printer Q to complete the lot in 1 hour? আচ্ছা, এটা এই টাইপের প্রশ্ন আমি কতগুলো করেছি, আপনাদের মনে থাকা উচিত। এফিসিয়েন্সি কাজ, পি একটা কাজ করে, কিউ একটা কাজ করে, আর একটা কাজ করে, এই টাইপের কথা না? তাহলে আমরা সবার প্রথমে বলে দিব কি, যে টোটাল ওয়ার্ক আমাদের কত? 60 ইউনিট। আমরা বলে দিব টোটাল ওয়ার্কটা সিম্পলি 60 ইউনিট। কেন 60 ইউনিট আপনি বুঝতে পারতেছেন। এখন এফিসিয়েন্সি অফ পি কত? এফিসিয়েন্সি অফ পি যদি খেয়াল করি, তাহলে 60 মানে 4 আসবে, আর এফিসিয়েন্সি অফ কিউ ইজ ইকুয়াল টু কত? 2, এন্ড এফিসিয়েন্সি আর ইজ ইকুয়াল টু কত? সিম্পলি 1। এটা বুঝতে আশা করি সমস্যা নাই। আমি যখন আপনাদের ফ্রি ক্লাস দিয়েছি, যারা দেখবেন তাদেরও এটা আলোচনা করেছি যে এফিসিয়েন্সিটা কিভাবে বের করে। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নাই। আচ্ছা, তারপরে এক্সপ্লেন করি, কিন্তু কালারটা তো চেঞ্জ হয় না। খেয়াল করবেন, আমাদের টোটাল ওয়ার্কটা 16 ইউনিট ধরে নিলাম। 16 ইউনিট ধরে নিলাম অন দ্য বেসিস অফ হোয়াট? সিম্পলি 4, 8 এবং 16 এটা এলসিএম করলাম। এটার এলসিএম করে দেখলাম কত? 16। তাহলে ধরলাম আমাদের মোট কাজটা 16 ইউনিট হতে পারে। It's not fixed that is 16. It can be 32, it can be 48, it can be 64. That means the multiple of 16 here. যাই ধরেন না কেন, একই কাহিনী আসবে।
তো সেক্ষেত্রে টোটাল ওয়ার্ক 16 ইউনিট। এই 16 ইউনিট কাজ পি আমাদের 4 দিনে করতে পারে, তার মানে প্রতি একক সময়ে পি 4 ইউনিট কাজ করে, হুইচ ইজ উই আর রিফারিং ইটস এফিসিয়েন্সি। এটা এফিসিয়েন্সি মানে একই সময়ে বা একক সময়ে বা একদিনে পি কতটুকু কাজ করতে পারে। বুঝতে পারছি? এরপরে ওই কাজটা কিউ আমাদের কি করে 8 দিনে করে, তাহলে সিম্পলি কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 2, এবং ওই কাজটা আর 16 দিনে করে, তাহলে 16 ইউনিট কাজ 16 দিনে করার অর্থ হচ্ছে আর এর এফিসিয়েন্সি হচ্ছে 1। এখন আমাদের ওয়ার্ক অ্যানাটমিটা আমরা দেখবো। দেখেন আমাকে এখন কি করতে হবে, এই 16 ইউনিট কাজ আমাকে করতে হবে। ভালো কথা বলা আছে, কমপ্লিট দ্য লট। ওই টোটাল কাজটা আমরা করতে চাই। কিভাবে করতে চাই, কেমন বেসিসে? হাউ মেনি প্রিন্টার আর নিডেড, কতগুলো আর দরকার। ওকে, উইথ ওয়ান প্রিন্টার পি, একটা পি কাজ করবে। ভালো কথা, তাহলে পি কয়টা কাজ করবে? একটা পি, তাই তো? একটা পি কাজ করবে, সে প্রতি একক সময় কত ইউনিট করে কাজ করবে? সিম্পলি 4 ইউনিট করে কাজ করবে। খুবই ভালো কথা। অ্যান্ড থ্রি প্রিন্টার কিউ, তিনটা কি কাজ করবে? কিউ কাজ করবে। প্রতিটা কিউ এর এফিসিয়েন্সি কত? 2 আর কি। ভালো কথা। এখন এটার সাথে ঠিক কতগুলো আর লাগবে আমাদের, তাই না? বা কতগুলো বলতে পারেন যে আর সংখ্যক মানুষ কাজ করে না, সেটার কথা বলছি। তো আর এর এফিসিয়েন্সি কত? 1। তো ধরে নিলাম আমাদের এক সংখ্যক আর আমাদের লাগবে আর কি। ঠিক আছে, এটাকে আরেকটু বোঝাই দিব। 16 ইউনিট কাজ আমাদের করতে হবে, কেমন ফেজে করতে হবে? একজন পি থাকবে, আর আহ, তিনজন আমাদের কিউ থাকবে। একজন যে পি থাকবে, প্রতি পি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, একই সময় 4 ইউনিট কাজ করতে পারে। তিনজন কিউ থাকবে, প্রতি কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এটা অনেক আলোচনা করছে ভাই, বাস্তব কথা চাই। এটার সাথে আমাদের আর দরকার, আমি জানি না কতগুলো আর আমাদের দরকার। ধরলাম এক সংখ্যক আর দরকার, এবং প্রতি আর এক একক করে কাজ করে প্রতি একক সময়ে। তাহলে এইভাবে in the three cases they will complete the 16 work, and they have asked you to find out how much are you have required to complete that work in this situation by এইভাবে আর কি। তাহলে যারা 3 × 6 = কত? 10। তাহলে 10 প্লাস এখান থেকে x ইজ ইকাল টু কত? 16। তাহলে x ইজ ইকাল টু 16 মাইনাস 10 মানে 6। তার মানে উই হ্যাভ রিকোয়ার্ড 6 আর। আই রিপিট, উই হ্যাভ রিকোয়ার্ড 6 সংখ্যক আর প্রিন্টার আমাদের দরকার এই টোটাল কাজটা কমপ্লিট করতে হলে। আচ্ছা, একটু ফাস্ট যাই। তাহলে এখান থেকে উত্তর হচ্ছে 6। কোশ্চেন নাম্বার 8, the sum of 25 consecutive integers is 5 to the power 4. What is the median of this integers? আচ্ছা, একদমই সহজ প্রশ্ন বা 10 সেকেন্ডের একটা কোশ্চেন। যে as you know in consecutive odd integers average is as same as the median. I repeat, মানে in a consecutive odd integers the value of average and the value of median is absolutely same. যাহাই মিডিয়ান তাহাই মূলত আমাদের অ্যাভারেজ। বুঝেন নাই? বোঝাই দিয়ে একটু চিন্তা করেন, এরকম যে মনে করেন 1, 3, 5। তো আমি বললাম এটার মিডিয়ান কত। তো মিডিয়ান মানে কি? মধ্যমান। সেটা আপনি বলে দিতেন যে 3 আমাদের কি বলেন তো মিডিয়ান। বলতে পারতেন না? বলতে পারতেন। আমি যদি বলি এটার গড় কত, তাহলে গড় কিভাবে বের করবেন? 5 প্লাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই তিনটা সংখ্যা। তাহলে 8 আর 3, 5 আর 3 8 আর 1 9, 9/3 করলে কত? 3। তাহলে খেয়াল করেন, এটা কি বের করছিলেন? অ্যাভারেজ বের করছিলেন। এটা কি বের করছিলেন? মিডিয়ান বের করছিলেন। দেখেন তো সেম না? তাহলে মনে রাখতে হবে কনজিকিউটিভ অড ইন্টিজার্স এর ক্ষেত্রে, এটা আমি আপনাদের ধারা চ্যাপ্টারে অনেকবার করিয়েছি, মানে অনেকবার, যে এই যে মিডিল মোস্ট যে ভ্যালুটা থাকে সেটাই মিডিয়ান, সেটাই আমাদের ধারা আর কি। তাহলে সিম্পলি খেয়াল করব, দ্য সাম অফ 25 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 5 টু দি পাওয়ার 4। দেখেন আমাদের সামটা দেওয়া আছে, সাম দেওয়া আছে, নাম্বার অফ টার্মস দেওয়া আছে, তাহলে অ্যাভারেজ সহজে বের করতে পারবো। আর অ্যাভারেজ বের করে ফেলবো মানে সেটা আসলে মিডিয়ানকেও রিপ্রেজেন্ট করে। খেয়াল করি যে অ্যাভারেজ মানে এখানে কি, আমরা জানি অ্যাভারেজ মানে হচ্ছে সাম ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। তাহলে সাম কত? 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 মানে তো আমরা জানি 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, 25, 125, 625। তাহলে 625 হচ্ছে আমাদের সাম, আর নাম্বার অফ টার্মস আমাদের কত? 25টা টার্মস আছে। তাহলে এটা ক্যান্সেল করলে কি? এটা আমাদের অ্যাভারেজ। এখন আমরা তো বের করলাম কি? অ্যাভারেজ। তাহলে উত্তর হিসেবেও আমরা নিচ্ছি এটাই। কেন নিচ্ছি? ওই যে বললাম কনজিকিউটিভ অড ইন্টিজারের ক্ষেত্রে যাহাই অ্যাভারেজ
তাই মূলত মিডিয়ানকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটার মিডিয়ানও 25, অ্যাভারেজ আসলে 25 আর কি। অর্থাৎ মিডিয়ান ইজ দ্য মিডল মোস্ট ভ্যালু হুইচ ইজ অলসো দ্য অ্যাভারেজ অফ কনজিকিউটিভ অড ইন্টিজার্স। In a blueprint of a city, 0.5 centimeter represents 5.5 kilometer. Two landmarks in a city is 72.5 centimeter apart obtained the map. So what is the real world distance in kilometer between these two landmarks? আচ্ছা, এটা যে এরকম না, আমরা যে ম্যাপে দেখি অনেক বড় বড় বিষয়গুলো কি ছোট করে দেখায়। আমরা তো ম্যাপ দেখি, দেখা যাচ্ছে যে বাংলাদেশটা অনেক বড়, অনেক বড় বলতে বোঝাচ্ছে আর কি। আমরা যা দেখি ম্যাপে একদমই ছোট দেখাচ্ছে, বা একটা বিল্ডিং আমরা ম্যাপে অনেক ছোট দেখি, কিন্তু বাস্তবে সেটা তো অনেক বড়, আমরা মোবাইলের মধ্যে দেখে ফেলি। তো বড় বিষয়গুলোকে মূলত এখানে খুবই ছোট আকারে রিপ্রেজেন্ট করা হয়। সেটা কেমন, যে প্রতি 5.5 কিলোমিটারের যে ডিস্টেন্স, সেটাকে মূলত 0.5 সেন্টিমিটার করে দেখানো হচ্ছে। আচ্ছা, খেয়াল করি, প্রতি 5.5 কিলোমিটারের যে ডিস্টেন্স সেটা 0.5 সেন্টিমিটার করে দেখানো হচ্ছে। তাহলে দুইটা ল্যান্ডমার্ক আছে, যেটা দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স আমাদের 72.5 সেন্টিমিটার। বাস্তবে তাদের মধ্যে ডিস্টেন্সটা কত সেটা ফাইন্ড আউট করতে হবে। তো এই প্রশ্নকর্তা এখানে একটা দিয়েছে জাস্ট আপনার ক্যালকুলেশনটা দেখানোর জন্য, মানে ক্যালকুলেশনটা করতে পারতেছেন কিনা এতটুকু, তাছাড়া কিছুই না। তাহলে 0.5 সেন্টিমিটার যেটা ম্যাপের ভাষায়, বাস্তবে সেটা আসলে সিম্পলি 5.5 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করে। জানতে চাওয়া হয়েছে ম্যাপের ভাষায় যেটা 72.5 সেন্টিমিটার, সেটা আসলে বাস্তবে কতকে রিপ্রেজেন্ট করে। অনেকভাবে চিন্তা করা যায়। ক্যালকুলেশনটা ফ্রেন্ডলি করার জন্য আমরা এটাকে 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করলে কত, 1। এটাকেও 2 দিয়ে গুণ করলে কত, এখান থেকে 11 আসে। তাহলে এখন যদি আমরা তুলনা করি সহজে, খেয়াল করি যে 1 11 হয়েছে, মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে, 11 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে সিম্পলি এটাও এদের 11 টাইমস এর ভ্যালু দিবে। তাহলে 72.5কে আমরা 11 দিয়ে গুণ করবো। 72.5কে 11 দিয়ে গুণ করা আপনার জন্য কঠিন, আপনি 10 দিয়ে গুণ করতে পারেন প্রথমে। 10 দিয়ে গুণ করলে কত, 725। কিন্তু আপনাকে 11 দিয়ে গুণ করতে বলছিলাম, তাহলে আরো 72.5 আমরা যোগ করবো, তার মানে 797.5 হচ্ছে অপশন থেকে ঠিক। In what proportion should coffee costing টাকা 12.5 টাকা per gram be blended with coffee costing টাকা 14 per gram, that the final blend cost টাকা 13 per gram? একদম সহজ একটা প্রশ্ন। এটা রুলস অফ এলিগেশনের একদম ক্রস এলিগেশনের একদম বেসিক জিনিসটা, যে আমাদের এখানে কত, এটা একটা কফি আমাদের 12.5 টাকা করে, আর একটা কফি আমাদের 14 টাকা করে। এই দুটাকে মিক্স আপ করে আমাদের 13 টাকা নির্ধারণ করা হয়েছে। তাহলে এটা কি পরিমাণ অনুপাতে মিক্স আপ করা হয়েছিল সেটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্রস এলিগেট করি, এখানে করলে কত, 1। আর এখানে সিম্পলি কত, ওখান থেকে 0.5 আসে। তো আমরা ফ্রাকশন রাখবো না, এটাকে ইন্টিজার করার জন্য 2 দিয়ে গুণ করে দিই, 2 কত, 1। তার মানে এই যে একটা 12.5 টাকা দামের কফি ছিল, আর একটা ছিল আমাদের 14 টাকার কফি, এই দুটাকে মিক্স আপ করে আমাদের 13 টাকা নির্ধারণ করা হয়েছিল। ক্রস এলিগেট করলেই পাওয়া যায় এটা আসলে 2:1 অনুপাতে মূলত মিশ্রণ করা হয়েছিল। আচ্ছা, নেক্সট ওয়ান খেয়াল করি। The average of x and y is 50 and the average of y and z is 35. What is the value of x minus z? সহজ কথা, এই x এবং y মিলে অ্যাভারেজ যদি 50 হয়, তাহলে তাদের টোটাল সামটা কত, 50 ইন্টু 2 মানে 100। আর y এবং z এর অ্যাভারেজ যদি 35 হয়, তাহলে সিম্পলি বলা যায় y প্লাস z মানে কত, এখান থেকে 70। তো আমরা যদি এটা সাবট্রাক্ট করে দিই, তাহলে মূলত আমাদের উত্তর চলে আসবে সিম্পলি x মাইনাস z ইজ ইকুয়াল টু 100 মাইনাস 70, মানে এখান থেকে কত, 30। কোশ্চেন নাম্বার 12। সমস্যা হচ্ছে কি, যে নয়েজ চিন্তা করতে হচ্ছে, আবার এত আসলে গরম যে টেকা যাচ্ছে না। আর 2 ডিজিট নাম্বার ইজ সাচ দ্যাট দ্য প্রোডাক্ট অফ দ্য 2 ডিজিট ইজ 8। ভালো কথা, এই প্রথম অপশন দিয়ে আমরা চেক করার চেষ্টা করব যে দুটা ডিজিটের গুণফল কোনটাতে 8 আছে। যদি একটা থাকে অপশন, তাহলে আলহামদুলিল্লাহ উত্তর পেয়ে গেলাম। কিন্তু সমস্যা হচ্ছে প্রথম অপশন দিয়ে ম্যাক্সিমামকে আপনি মানে জাস্টিফাই করতে পারবেন না, উত্তরটা খুঁজে পাওয়া যায় না, আমাকে দ্বিতীয় অপশনের দিকে যেতে হয়। যে আমরা যদি খেয়াল করি দুইটা ডিজিট 8 আর 1, তাহলে 8কে 8 আসে, তার মানে এটা প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে। 4 এবং 2 আছে, 4 2 8, এটা দ্বিতীয় কন্ডিশন, মানে দ্বিতীয়টা প্রথম কন্ডিশন স্যাটিসফাই করে। এটাও করে, এটাও করে। তো এখন দ্বিতীয় কন্ডিশনটা খেয়াল করি,
When 18 is added to the number, the digits are reversed. যখন 18 যোগ করা হয়, ডিজিটস রিভার্সড হয়ে যাবে। এখন 18-র সাথে 18 যোগ করলে সেটা ডেফিনেটলি কি হবে বলুন তো? 36 হবে। তো 36 কি ডিজিট রিভার্স হয়েছে? ডেফিনেটলি হয় না। কিন্তু আমরা যদি 24-এর সাথে 18 যোগ করি, দেখেন কত? 42 হবে। এবং এক্ষেত্রে কি ডিজিট রিভার্সড হয়েছে? ডেফিনেটলি ডিজিট রিভার্সড হয়েছে। কেমন? খেয়াল করি যে 2 এখানে চলে গেছে, 4 এখানে চলে আসে, তার মানে কন্ডিশনটা ঠিকঠাক। Okay, next question. Question number: if -1 less than m less than 0, then which of the following must be true? I told you about the must be true, about the term must be true, and about the term could be true. I told you multiple times that could be means in some circumstances it can be fulfilled, in some circumstances it can be not. মাস্ট বি হচ্ছে যে প্রত্যেকটা কন্ডিশনে এটা ঠিকঠাক হতে হবে। তো এক্ষেত্রে অপশন দেখাটা গুরুত্বপূর্ণ, তবে এক্ষেত্রে যদি খেয়াল করে দেখা যায় এম এর ভ্যালুটা আসলে নেগেটিভ, মানে এম এর ভ্যালুটা কি বলে, -1 থেকে বড় এবং 0 থেকে মূলত এখান থেকে ছোট। তো এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, 0 থেকে ছোট মানে কি? তার মানে এম এর ভ্যালু কিন্তু অলরেডি নেগেটিভকেই রিপ্রেজেন্ট করছে। 0 থেকে ছোট, আবার -1 থেকে সেটা বড়। তো এখানে এম এর ভ্যালু স্টিল নাও এটা নেগেটিভ রিপ্রেজেন্ট করে। আমরা একটা অপশন থেকে দেখব। একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এম কে যখনই আপনি পজিটিভ পাওয়ার দিয়ে, পজিটিভ বলছি সরি, মানে ইভেন পাওয়ার দিয়ে গুণ করতেছেন, আর M9 কে যখন আপনি অড পাওয়ার দিয়ে গুণ করতেছেন, যেহেতু এম স্টিল নাও নেগেটিভ কে রিপ্রেজেন্ট করে, এখানে দুইটা কথা বলা যায়। এম যেহেতু নেগেটিভ কে রিপ্রেজেন্ট করে, যখন আপনি পজিটিভ পাওয়ার দিয়ে গুণ করবেন, এটা একটা পজিটিভের পোর্শন আপনাকে দিয়ে দিবে। আর M9 যেহেতু নেগেটিভ আছে, এটাকে যখনই আপনি অড নাম্বার দিয়ে আপনি গুণ করবেন, তখন কিন্তু আজীবন এটা নেগেটিভ দিবে। তো এটা কিন্তু আজীবন সত্য কথা যে M4 সবসময় বড় হবে, হোয়াট এভার দ্য ভ্যালু অফ এম। এম এর যে নেগেটিভ ভ্যালু কি হোক না কেন এই রেঞ্জের ভিতরে, এটা অবশ্যই সবসময় কি হবে? বড় হবে। কারণ এই যে M⁹ এটা সবসময় নেগেটিভ ভ্যালু প্রডিউস করবে। তো আমরা তো জানি পজিটিভটা অবশ্যই নেগেটিভ থেকে বড়। শুধু সেটাই না, একটা জিনিস খেয়াল করবেন যে এম এর ভ্যালু কিন্তু এখানে ফ্রাকশনাল নেগেটিভ, তাই না? এম এর ভ্যালুটা এখানে ফ্রাকশনাল নেগেটিভ। তো আমরা সাধারণত জানি যে কোনো নাম্বারকে স্কোয়ার করলে কি হয়? সেটা বড় হয়ে যায়। কিন্তু ফ্রাকশনের ভিতর যে নাম্বারটা, যেটা আসলে আপনার 0 থেকে 1 এর মাঝে, যেটাকে যখন স্কোয়ার করবেন নাম্বারটা খেয়ে আরো ছোট হয়ে যায়। তো এই যে M⁹ আছে, এমনিতে তো এটা আমাদের অড পাওয়ার, নেগেটিভকে অড পাওয়ার করবেন মানে এটা হিউজ একটা নেগেটিভ ভ্যালু দিবে আপনাকে। শুধু সেটাই না, যেহেতু এটাকে স্কোয়ার কিউব এভাবে করতেছেন, একটা ফ্রাকশনাল ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে এটা আরো বেশি ছোট হয়ে যাবে। তাহলে এটা আজীবনের জন্য সত্য যে M⁴ is producing as the positive one, M⁹ is producing as the negative one. So M4 is greater than M9. Two numbers A and B are such that the sum of 5% of A and 4% of B is two-thirds of the sum of 6% of A and 8% of B. Find the ratio of A and B. এই প্রশ্নটা একদমই আহ, কি বলবো, খুবই কমন। এবং এটা আমি জাস্ট টাইপ করি না, আমি জানি যে এই প্রশ্ন আমার পূর্বে সলভ করা ছিল। তো আমি জাস্ট প্রশ্নটা সার্চ দিয়ে তুলে নিয়ে আনছি আর কি, কিছুই না। সিম্পলি খেয়াল করলে দেখা যায় যে 5% অফ এ প্লাস এখান থেকে 4% অফ বি, এটা আমাদের দেখা যায় হচ্ছে যে টু থার্ড। কার টু থার্ড? সিম্পলি হচ্ছে 6% অফ এ, 6% অফ এ প্লাস 8% অফ বি। তাহলে খেয়াল করলে দেখা যায় 3×5 কত? এখান থেকে 15 এ প্লাস হচ্ছে 3×4 12 বি সমান সমান এখান থেকে 6×2 12 এ প্লাস এখান থেকে 8×2 16 বি আর কি। তাহলে 15 থেকে এটা ক্যান্সেল করে কত? 3a ইজ ইকাল টু এখান থেকে 4b। তাহলে a:b ইজ নাথিং বাট 4:, এখান থেকে 3, যার করে এটা অলরেডি দাগ আছে। কোয়েশ্চেন নাম্বার 15. If a minus b is equal to 3 and a square plus b square 29, what is the value of a? প্রথম বোকামিটা হবে যদি এটা ক্যালকুলেশন করতে যান, এটা দেখাই যাচ্ছে খুব সহজ। খেয়াল করবেন, আমাকে a b এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, এমন দুইটা ভ্যালু পিক আপ করেন যে দুটাকে বিয়োগ করলে 3 আসে। তো এটা 6 - 3 নিতে পারেন, তাই না? বলতেই পারেন যে ভাই 6 - 3 মানে তো 3, ফাইন। তাহলে একটা হলো 6 আর একটা 3, এটা বলতে চাচ্ছেন। কিন্তু এখানে যোগ করেন তো, 6 স্কোয়ার মানে 36, 3 স্কোয়ার মানে 9, তাহলে 45 হওয়ার কথা। তার মানে আপনি যে ভ্যালুটা পিক আপ করছেন সেটা সঠিক না। তো এটা দেখে খুব সুন্দর করে বোঝা যায় যে a ইজিক্যাল আসলে 5 আর b ইজিক্যাল টু তারা 2 বলতে চায়। কেন বলতে চায়? 5 থেকে 2 বিয়োগ করলে 3 দেয়, শুধু সেটা না, দেখেন 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে এখান থেকে 25 আর 4 কত? 29।
তার মানে আমরা যে ভ্যালু ধরতে চাচ্ছি তা আসলে এস ওয়ান ফাইভ এবং বিশ ওয়ান সমান টু কে রিপ্রেজেন্ট করে। দে হ্যাভ আস্কড ইউ দ্য আস্কড ইউ টু ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ এবি। তাহলে প্রোডাক্ট অফ এবি ইজ ইকুয়াল টু আলটিমেটলি 10। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ 10। নেক্সট ওয়ান, what percentage numbers from 1 to 70 has 1 or 9 in the unit digit? একক স্থানে অঙ্কনে একক স্থানে অঙ্কে ঠিক কত জায়গায় আহ, মানে ঠিক কত জায়গায় না, মানে শতকরা কত শতাংশ 1 থেকে 70-এর মধ্যে এককে ঘরে 1 অথবা 9 পাওয়া যায়? এটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে বলা আছে। তো এটা এমনিতেই বোঝা যায়, তারপরেও যদি বলি খেয়াল করবেন, একক স্থানে 1 আছে, 11 আছে, 21 আছে, 31 আছে, তারপর আপনি কি 41 পাবেন, 51 পাবেন, তারপর 61 পাবেন। তো 1 2 3 4 5 6 7, ভুল করে আবার এটাও নিয়ে নেন না, 8টা নিয়ে নেন না, কারণ একক স্থানে জানতে চেয়েছে, এটা তো দশক স্থানে 10 প্লেস আছে, তাহলে দরকার নাই। তাহলে এভাবে মোট 7টা পাওয়া যায়। ঠিক একইভাবে নয়ও কয়টা পাওয়া যায়, 7টা পাওয়া যায়। তাহলে এই 14টা নাম্বার পাওয়া যায় আউট অফ কত, 70-এ। এটা পার্সেন্টেজে কত সেটা জানতে চেয়েছে। তাহলে খেয়াল করি, 14/70 গুণিত এখান থেকে সিম্পলি এখান থেকে 100, তাহলে এখানে খেয়াল করি 5, এটা ক্যান্সেল আউট করলে এখান থেকে কত, 20%-এর মতো আমাদের এখান থেকে সঠিক উত্তর আসে এই প্রশ্নের। কোশ্চেন নাম্বার 17, a fraction is such that if the numerator is multiplied by 3 and denominator is reduced by 3, we get 18/11. But if the numerator is increased by 8 and the denominator is doubled, we get 2/5. What is the fraction? আবারও বলি, এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমরা ডিরেক্ট অপশন টেস্টে চলে যাব। এটা হচ্ছে কথা। প্রথম কথা হচ্ছে is multiplied by 3 and reduced by 3, আমরা 18/11 পাবো। তাহলে খেয়াল করেন, এই যে 11 এটাকে 3 দিয়ে গুণ করলে ও কোনোদিনও আপনার উপরে 18 দিবে না। তাহলে এটা আসলে অপশন টেস্ট করার দরকারই নাই, পরেরটায় চলে যান। ঠিক আছে, ওটা সুযোগ নাই। 3 দিয়ে গুণ করলে 3 12 কত, 36, এবং ডিনোমিনেটর যেটা আসে সেটা 3 রিডিউস করবো কত, এখান থেকে 22। তাহলে ক্যান্সেল করলে এখানে কত, 18, এখানে করলে 11। এই দেখেন আসতেছে কিন্তু। এখন অন্যটাও এই অপশন স্যাটিসফাই করবে কিনা সেটার জন্য আমরা সেকেন্ড অপশনটা এটাতে টেস্ট করে নিব। বাট ইফ দ্য নিউমারেটর ইজ ইনক্রিজড বাই 8, আচ্ছা তাহলে নিউমারেটর যদি 8 দিয়ে 8 বৃদ্ধি করা হয় লবটা, তাহলে কত, 8 12 কত, 20 হবে। এন্ড দ্য ডিনোমিনেটর ইজ ডাবলড, এবং 25 কে ডাবল করলে কত, 50। তাহলে এই ফ্র্যাকশনটা 2/5 এ দাঁড়াবে। সিম্পলি এটা আসলে 2/5 এ দাঁড়াচ্ছে। তার মানে এইটা আমাদের হুইচ ইজ অ্যাবসলিউটলি আওয়ার রিকোয়ার্ড ফ্র্যাকশন হিয়ার ফর দ্য কোশ্চেন অফ 17। আচ্ছা, নেক্সট কোশ্চেন, জেবা walks to school at 3/5 of her normal pace, causing her journey to take 10 minutes longer than usual. How many minutes does she usually take to walk to school? এটি স্পিড টাইম ডিস্টেন্সের একটা কোশ্চেন। দেখেন, জেবা যখনই তার স্পিডটা কমিয়ে দিয়েছে, জেবা হ্যাজ রিকোয়ার্ড মোর টাইম দ্যান দ্য বিফোর, মোর টাইম দ্যান দ্য ইউজুয়াল টাইম। যখন সে স্পিডটা কমিয়েছে তখন অবশ্যই তার টাইমটা বৃদ্ধি পাবে। তো ইউজুয়ালি সে কতটুকু টাইম দিতে সেটা ফাইন্ড আউট করতে হবে। আমার মনে হয় এই ম্যাথ না পারার মতো মানুষ থাকার কথা না। ব্যাচে অনেকভাবে করিয়েছি। স্পিড রেশিও কত খেয়াল করেন, প্রথমে তার স্পিড কিন্তু ভালোভাবে ছিল, মানে তার ওল্ড স্পিড যদি খেয়াল করেন 5, আর নিউ স্পিড কত হয়েছে, 3 হয়ে গেছে, তাই না? আপনি চিন্তা করেন যে স্পিড আমাদের আগে 5 ইউনিট করে ছিল, এখন সে 3 ইউনিট করে যাচ্ছে, তাহলে টাইম রেশিওটা কত হবে? টাইম রেশিওটা হবে সিম্পলি 3 এখান থেকে 5 হবে। তো এখানে দেখা যায় যে বা আমাদের কত, 2 ইউনিট পরিমাণ সময় বেশি নিচ্ছে। আমাদের ভাষায় যেটা 2 ইউনিট পরিমাণ সময় বেশি নেওয়া, প্রশ্নের ভাষায় সেটা 10 মিনিটকে রিপ্রেজেন্ট করে। এই যে 10 মিনিট, যে বা 10 মিনিট সময় বেশি নিচ্ছে। যে বা ইউজুয়ালি কতটুকু সময় নেয়, 3 ইউনিট পরিমাণ নাই, এখন কত নিচ্ছে, 5 ইউনিট নিচ্ছে। কেন নিচ্ছে? বিকজ অফ তার স্পিডটা কমে গেছে। ভালো কথা। কি চেয়েছে? চেয়েছে যে বা এখন, মানে সরি, ইউজুয়ালি কতটুকু সময় নেয় এটাই। আই রিপিট, এখন যে বা 2 ইউনিট পরিমাণ সময় বেশি নিচ্ছে। আমাদের ভাষায় যেটা 2 ইউনিট, প্রশ্নের ভাষায় সেটা 10 মিনিটকে রিপ্রেজেন্ট করে। আমাদের ভাষায় যে বা আসলে 3 ইউনিট পরিমাণ ইউজুয়ালি সময় নেয়, সেটা আমাকে ফাইন্ড আউট করবেন। তাহলে 2 যদি 10 হয়ে যায় মানে 5 টাইমস এর ভ্যালু দেয়, 3ও 5 টাইমস এর ভ্যালু দিয়ে আমাদের সিম্পল এখান থেকে 15 মিনিট ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার, হুইচ ইজ অ্যাবসলিউটলি ইউজুয়াল টাইম ফর জেবা। এখন যদি বলে যে মানে বেশি টাইম কত নিচ্ছে, সেটাও বের করা যায়। সেটা কি, 5 ইউনিট। এই যে 5 ইউনিট মানে এখন টাইম নিচ্ছে, তাহলে 5 ইউনিট মানে 2 যদি 10 হয় মানে 5 টাইমস এর ভ্যালু দেয়, 5ও 5 টাইমস এর ভ্যালু দিয়ে 25 মিনিট হবে। ঠিক আছে, এখন এটাকে আপনি একবারও করতে পারেন যে টি আর ইজিক্যাল টু, মানে টাইম রেশিও 3 কত, এখান থেকে 5 আসে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এটাকে এমন কোন সংখ্যাতে গুণ করব
আহ, যেটা দুটার ডিফারেন্সটা আমাদের 10 হয়ে যায়। এবং এটাও সহজে বোঝা যায় কিভাবে, দেখেন 3:5, 3 আর 5-এর মধ্যে ডিফারেন্সটা কত, 2। হ্যাঁ, এই 10কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 5 আসে। তাহলে 5 দিয়ে গুণ করলে এখানে 15, আর 5 দিয়ে গুণ করলে এখান থেকে 25। এটা এমনিতে দেখে বোঝা যায়, হ্যাঁ, এটা ডিফারেন্ট কোনো কিছু না। যে ইউজুয়ালি যে বা আমাদের 15 মিনিট নিত, এখন 25 মিনিট দিচ্ছে। ডিফারেন্স কি 10 মিনিট হয়েছে? জি হয়েছে, তার মানে আসলে ঠিকঠাক। তাহলে যে বা ইউজুয়ালি 15 মিনিট নেয়। নেক্সট ওয়ান, in the first 10 overs of a cricket game, the run rate was only 3.2. What should the run rate in remaining 40 overs to reach the target 282? এটা তো আপনারা পারেন, না পারার তো কিছু নাই, আমরা সবাই তো খেলা দেখি। যদিও বাংলাদেশের খেলা দেখা মানে বিপদ। 10 ওভারে আমাদের রান রেট ছিল 3.2। এটা মনে হয় বাংলাদেশকে, বাংলাদেশের পাকিস্তানকে চিন্তা করে এরকম করছে, এটা দুইটা স্টার খালি এরকম করে। তো প্রথম 10 ওভারে 3.2 রান রেট হলে আমাদের মোট, আমাদের প্রথম 10 ওভারে 32 রান হয়েছে। আমাদের কত রানে পৌঁছাতে হবে, 282 রানে পৌঁছাতে হবে। তাহলে বাদ বাকি 250 রান করতে হবে কত, 40 ওভারে। করতে পারবে? পারবে না। তাহলে খেয়াল করে দেখা যায় বাদ বাকি 40 ওভারে 6.25 করে রান করতে হবে। একটু ফাস্ট গেলাম, হ্যাঁ। Next question, Lisa. List A has 8 consecutive even integers and list B has 6 consecutive odd integers. The smallest number in list A is 5 more than the smallest number in B. How larger is the mean of the numbers in A than mean of the numbers in B? আচ্ছা, এটা অনেকভাবে চিন্তা করার সুযোগ আছে, হ্যাঁ, কয়েকটা ভাবে চিন্তা করা যায়। এই টাইপের ম্যাথ আমি এর আগে সমাধান দিয়েছিলাম যতদূর মনে পড়ে। বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকে এরকম একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা আমার বেশ ভালো মনে আছে। এটা কয়েকভাবে চিন্তা করা যায়। আপনি যদি এভাবে চিন্তা করেন যে লিস্ট এর যে নাম্বারগুলো আছে, না, ধরে নেন x+5 প্রথম নাম্বারটা। আর এখানে যদি লিস্ট বি চিন্তা করি, লিস্ট বি আমাদের প্রথম নাম্বারটা এক্স ধরলাম। এবং আমি আগেই বলে নিচ্ছি যে এক্স ইজ রিপ্রেজেন্টিং দ্য অড নাম্বারস, যেহেতু আমি পরেরটা দিয়ে ক্যালকুলেশনটা করব। তো এখানে ধরে নিব যে এক্স আমাদের এখানে কি অড নাম্বার। তাহলে এটা যদি অড নাম্বার হয়, অড নাম্বারের সাথে 5 যোগ করলে সেটা কি হবে, ইভেন হয়ে যাবে। এবং লিস্টে এটা কি আছে বলেন তো সবাই, কিন্তু ইভেন ইন্টিজার আছে, ভালো কথা। এবং এই দুটার মধ্যে গ্যাপ কত আছে, 5 আছে। এটা কিন্তু বলে দিয়েছিল যে প্রথম যে নাম্বারটা, মানে আপনার লিস্টের যেই স্মলেস্ট নাম্বারটা আছে, সেটা মূলত লিস্ট বির থেকে 5 বেশি। ঠিক আছে, লিস্ট বিতে যে স্মলেস্ট আছে সেখান থেকে 5 বেশি। তাহলে একটা কাজ করি, এটা যদি এক্স হয় আপনার অড ইন্টেজার, তাহলে এটার সাথে দুই দুই করলে আমরা আর একটা অড ইন্টেজার পাবো। বুঝতে পারছেন কেন? সাপোজ এটা একের সাথে 2 যোগ করলে কি 3, তারপরে কত এক্স প্লাস এখান থেকে 4 পাবো, 5 না 4 পাবো। তারপরে এখান থেকে কত পাবো, x+6 পাবো, তাই না? এভাবে করতে করতে যেহেতু 6টা, তার মানে এখান থেকে এক্স প্লাস কত, এখান থেকে 10 পাবো। মোট কয়টা, 6টা আছে। এখানে কত, x+8 পাবেন, তারপর x+10 পাবেন। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা পেয়ে গেলেন। আর x+5 এর সাথে এটা যদি আমাদের প্রথম নাম্বার লিস্ট এ হয়ে থাকে, খুব লজিক্যালি আমরা এখান থেকে লাস্ট নাম্বারটা একবারে বের করতে পারবো। কিভাবে করব খেয়াল করেন। আচ্ছা, x+5 এটা তো আহ, একটা ইন্টেজার, ইভেন ইন্টেজার। 5 আর 1 মনে করেন কি 6। তাহলে তারপরে আমি যদি 2 যোগ করে দিই, তাহলে x+7 এটা কিন্তু আমাদের পরের ইন্টেজার। সবসময় মনে রাখবেন এটা কিন্তু ইভেন রিপ্রেজেন্ট করতেছে সবাই, কারণ এক্স এখানে অড ছিল, অডের সাথে অড যোগ করলে তো আপনি ইভেনই পাবেন। মানে এক্স যদি আপনার 5 হয়ে থাকে, 5 আর 7 কত, 12 না? তাহলে তার পরেরটা কত, সাপোজ ধরেন এটা 6, এটা 8, তাহলে 8 2 যোগ করলে আপনি কি পাবেন, এটা 10 পাবেন, তাই না? তো এটা একবারে, যেহেতু 8টা নাম্বার আছে, এটা একবারে বের করাটা টাফ। আমরা সহজে কিভাবে করতে পারি, প্রথম নাম্বারটা কত আছে, x+5 আছে। দরকার কত নাম্বারটা, 8 নাম্বারটা। কত দূর পাড়ি দিতে হবে, 7টা ঘর পাড়ি দিতে হবে, প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পাবে। তাহলে আলটিমেটলি তাহলে 7 দুগুণে 14 যোগ করবো, তাহলে x+5 আর 14 মানে আলটিমেটলি x+19 হবে এখানকার লাস্টটা। বুঝতে পারছি? যাদের ধারা করিয়েছিলাম এটা সহজে বুঝতে পারার কথা। আসলে রাত বাজে একটা নয়, আর এত ঘামছি, কোনো ফ্যান ট্যান নাই, এটা আসলে এক্সপ্লেন করা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। তাহলে দেখা যায় এটা আমাদের লাস্ট টার্ম, এটা আমাদের ফার্স্ট টার্ম, এটা আমাদের ফার্স্ট টার্ম, এটা আমাদের লাস্ট টার্ম। এভাবে কেন করছি, আমরা অ্যাভারেজ বের করতে চাই। তাহলে এর অ্যাভারেজ যদি বের করতে চাই, অ্যাভারেজ মানে আমরা জানি যে শেষের টার্ম প্লাস প্রথম টার্ম ডিভাইডেড বাই 2। তাহলে এক্স মানে 2x, 2x মানে 19 আর 5 কত, 24, 2 তে ভাগ করলে সিম্পলি এক্স প্লাস এখান থেকে 12 আসে। বি যদি বের করতে চাই, প্রথম টার্ম এক্স,
শেষ টার্ম হচ্ছে x+10 ডিভাইডেড বাই 2, তাহলে 2x+10 মানে x প্লাস এখান থেকে এখন কত 5 আসে। এখন জাস্ট জানতে চাওয়া হয়েছে যে এই দুইটার ডিফারেন্স কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে x+12 সাথে x+5 যদি বিয়োগ করেন তাহলে 7 আমাদের শুধুমাত্র এদের গড়ের পার্থক্য আসবে। বুঝতে পারছি? খেয়াল করেন, এইটা লিস্ট এর অ্যাভারেজ, এই যে এটা, আর এটা লিস্ট বি এর অ্যাভারেজ। তাহলে একজনের x+12 একজনের x+5, তাহলে সাবট্রাক্ট করলে 7 ইজ দ্য ডিফারেন্স অফ দ্য অ্যাভারেজ বিটুইন দ্য লিস্ট এ অ্যান্ড দ্য লিস্ট বি আর কি। তো আশা করি এতে কোনো সমস্যা নাই। এটা একদমই ইন করে দিলাম, আপাতত এই পর্যন্তই থাক। থাক বলতে টোটাল প্রশ্ন শেষ করেছি আলহামদুলিল্লাহ। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর এখানে তো কমেন্ট করতেই পারতেছেন। কোর্স বা অন্য কিছু সম্পর্কে প্রশ্ন থাকলে এখানে জানতে পারেন, নক করতে পারেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ ক্লাস এখানে শেষ করলাম।